আমন্ত্রণ চ্যানেল 24 রাত 10টার খবরে শুনছিলেন সিলন ফ্যামিলি ব্লেন্ডের শিরোনামগুলো। আপনাদের সাথে থাকছি আমরা দুজন, আমি শানাত শারিয়ার, আমি মামুন উর রশিদ। ইংল্যান্ডের বিপক্ষে মহারণে কেমন হতে পারে আর্জেন্টিনার শুরুর একাদশ? পরিবর্তনের আভাস দিয়ে রেখেছেন লিওনেল স্কালোনি। সবচেয়ে বেশি গুঞ্জন রদ্রিগো দি পলকে নিয়ে। তবে অন্তত শুরু ফরমেশনটা সেই 4-4-2 থাকছে তা প্রায় নিশ্চিত। ইংল্যান্ডের শুরু একাদশ নিয়েও জল্পনা কল্পনার শেষ নেই। কখনো কষ্টার্জিত জয়, কখনো বা হারতে হারতে জিতে যাওয়া। আর্জেন্টিনার রোড টু সেমিফাইনালটা এমনই। শেষ চার নিশ্চিত করলেও এখনও মাঠের পারফরমেন্স স্বস্তি দিতে পারছে না বিশ্বজোড়া আর্জেন্টাইন সমর্থকদের। তার অন্যতম কারণ হতে পারে আলবিসেলেস্তেদের একাদশ নির্বাচন। অভিজ্ঞদের ওপর আস্থা রেখে প্রতি ম্যাচেই প্রায় একই শুরুর একাদশ নামিয়েছেন কোচ লিওনেল স্কালোনি। তবে সেমির দ্বৈরথের আগে সেখান থেকে বেরিয়ে আসার ইঙ্গিত মাস্টার ট্যাকটিশিয়ানের কণ্ঠে। প্রতিপক্ষের কথা চিন্তা করে কিছু পরিবর্তন আসতে পারে। যাই হোক না কেন, আমরা সেরা একাদশেই নামাবো। দলের প্রতিটা ফুটবলার মানসিকভাবে প্রস্তুতি নিয়ে রেখেছে। প্রশ্ন হলো সেই পরিবর্তনটা আসবে কার মাধ্যমে? সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে রদ্রিগো দি পলকে নিয়ে। আগের দু ম্যাচে বদলি করা হয়েছে এই মিডফিল্ডারকে। শুধু তাই নয়, মিশরের বিপক্ষে ম্যাচে খেলারই কথা ছিল না দি পলের। শেষ মুহূর্তে সিদ্ধান্ত পরিবর্তন করেছিল টিম ম্যানেজমেন্ট। দি পলের বদলি হিসেবে শোনা যাচ্ছে নিকো গঞ্জালেজ আর জুলিয়ানো সিমিওনের নাম। তবে লেফট উইংয়ের শক্তি বাড়াতে শেষ পর্যন্ত সিমিওনেকে শুরুর একাদশে দেখা যাওয়ার সম্ভাবনা প্রবল। নকআউট পর্বে এখনও মাঠে নামা হয়নি এই ওয়ার্ক হর্সের। সিমিওনে ছাড়াও নিকো পাজের মতো ক্রিয়েটিভ মিডফিল্ডার কিংবা ডিফেন্ডার ভ্যালেন্তিন বার্কো ম্যাচ টাইম পাননি আগের 3 ম্যাচে। এছাড়াও ডিফেন্সে নাহুয়েল মলিনার পরিবর্তে গঞ্জালো মন্তিয়েলকেও দেখা যেতে পারে স্টার্টিং লাইন আপে। তবে ম্যাচের অবস্থা গতি প্রকৃতি বুঝে বদলি হিসেবে নামতে পারেন লতারো মার্তিনেজ, থিয়াগো আলমাদা, জিওভানি লো সেলসোরা। ইংল্যান্ডের শুরুর একাদশ নিয়েও জল্পনা কল্পনার শেষ নেই। একমাত্র দুশ্চিন্তা ডেকলান রাইসকে ঘিরে, যে কারণে প্রথমার্ধের পর উঠে নেওয়া হয় নরওয়ের বিপক্ষে ম্যাচে। রাইট ব্যাক হিসেবে রাইসের পরিবর্তে রিস জেমসের নাম শোনা যাচ্ছে। সেক্ষেত্রে জন স্টোনস, মার্ক গুয়েহি অথবা কনসাকে দেখা যাবে না শুরু থেকেই। রেদওয়ান শোয়েব, চ্যানেল 24। ইংল্যান্ড ও আর্জেন্টিনার মাঠের লড়াইয়ের আগে মাঠের বাইরের ঝামেলা এড়াতে সতর্ক ফিফা ও আয়োজক যুক্তরাষ্ট্র। স্টেডিয়ামে ঢুকতে দুদেশের সমর্থকদের জন্য আলাদা প্রবেশ পথের ব্যবস্থা করা হয়েছে। সতর্ক আটলান্টা পুলিশ ও FBI। রেজওয়ানুজ্জামানের আরেকটি রিপোর্ট। আজ দুজনার দুটি পথ হোগো দুটি দিকে গেছে বেঁকে। হেমন্ত মুখোপাধ্যায়ের গানের মতো দ্বিতীয় সেমিফাইনালে আর্জেন্টিনা ও ইংল্যান্ডের সমর্থকদের পথও দুদিকে যাবে। কেননা ঐতিহাসিক এই ম্যাচে ঝামেলা এড়াতে সমর্থকদের স্টেডিয়ামে প্রবেশের আলাদা গেট বেছে নিয়েছে আয়োজকরা। শুধু স্টেডিয়ামের গেট নয়, পুরো শহর সহ স্টেডিয়ামের ভেতর বাইরে থাকবে রেড অ্যালার্ট। FBI, আটলান্টা পুলিশ, বেসরকারি নিরাপত্তা বাহিনী, স্বেচ্ছাসেবক সবাই থাকবেন দু দলের নিরাপত্তায়। দুদেশের ঝামেলা শুরু 1982 ফকল্যান্ড যুদ্ধকে কেন্দ্র করে। এখনও যার নিয়ন্ত্রণ ইংল্যান্ডের, তবে মালিকানা দাবি করে আসছে আর্জেন্টিনা। যখনই দুদল বিশ্বকাপে মুখোমুখি হয়েছে তখনই সামনে এসেছে নানা ধরনের চ্যান্ট, স্লোগান, ব্যানার, পোস্টার, ড্রাম। 2022 আসরে আর্জেন্টিনার সমর্থকরা গিয়েছিল ফকল্যান্ড আমরা কখনো ভুলব না। 26-এ যা রূপ নিয়েছে ফকল্যান্ডের জন্য, দিয়েগোর জন্য আর লিওর শেষের জন্য। ফিফার নিয়ম অনুযায়ী রাজনৈতিক স্লোগান, পতাকা, ব্যানার স্টেডিয়ামে নিষিদ্ধ। যা দেখা যায় তার জন্য অনুমতি নিতে হয় ফিফার কাছ থেকে। ইতিমধ্যেই এক আর্জেন্টাইন সমর্থকের মালভিনাস আর্জেন্টিনাস লেখা ও ফকল্যান্ড দ্বীপপুঞ্জের মানচিত্র আঁকার ড্রাম নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। প্রথম ম্যাচে স্টেডিয়ামে ঢুকলেও পরে তা নিষিদ্ধ করা হয়। তবে ফিফার নিয়মকে ফাঁকি দিয়ে প্রতিবাদের ভাষা ঠিকই খুঁজে নেয় সমর্থকরা। যার প্রমাণ ইরান। সূর্য আর সিংহের ছবি আঁকা ইরানের পুরনো পতাকা যেমন দেখা গেছে, তেমনি 168 লেখা 3টি বড় ব্যানারও দেখা গেছে। তবে তারা ঢুকেছিলেন নিরাপত্তা কর্মীদের ফাঁকি দিয়ে। আর্জেন্টিনা ইংল্যান্ড ম্যাচকে ঘিরে সতর্ক পুরো আটলান্টা। মাঠেই যেন ফের না শুরু হয় যুদ্ধ। রেজওয়ানুজ্জামান, চ্যানেল 24, আটলান্টা, যুক্তরাষ্ট্র। সেমিফাইনালে স্পেনের কাছে অসহায় আত্মসমর্পণ মেনে নিতে পারছেন না কিলিয়ান এমবাপ্পে।
হারের দায় নিজের কাঁধে নিলেও কোচ দিদিয়ের দেশর কাজ করায় রেফারি। উল্টোদিকে আনন্দে ভাসছে স্পেন। জয়ের কৃতিত্ব শিষ্যদের দিয়েছেন গুরু দে লা ফুয়েন্তে। প্রত্যাশা ছিল হাই ভোল্টেজ লড়াইয়ের, কিন্তু ম্যাচটা হলো একপেশে। সেমির আগে যতটা গর্জেছিল ফ্রান্স, ঠিক ততটা বর্ষায়নি স্পেনের সাথে। ডালাসে ফরাসিদের রীতিমতো বোতলবন্দি করে রেখেছিল লা রোহা ফিউরি। আসর জুড়ে ত্রাস ছড়ালেও এদিন নিষ্প্রভ এমবাপ্পে, দেমবেলে, ওলিসেদের নিয়ে গড়া ফরাসি আক্রমণ। সমর্থকদের মতো হতাশ এমবাপ্পে নিজেও। এমন পরাজয় হতাশার। ট্যাকটিক্যালি যেভাবে চেয়েছিলাম আমরা সেভাবে ম্যাচটা খেলতে পারিনি। পুরো অগোছালো খেলেছি, বিশেষ করে মাঝ মাঠে। স্পেন তাদের পরিকল্পনা কাজে লাগাতে পেরেছে। খেলা নিয়ন্ত্রণে তারা আমাদের থেকে বেশ ভালো ছিল। পরাজয় মেনে নিয়ে দায় নিজের কাঁধে নিয়েছেন ফ্রেঞ্চ কোচ দিদিয়ের দেশও। তবে কাঠগড়ায় তুলেছেন ম্যাচ রেফারিকে। একটা প্রশ্ন করছি এবং আমি নিজে ওর উত্তর দেব না। এই রেফারির কি আদৌ বিশ্বকাপ সেমিফাইনালের মতো ম্যাচ পরিচালনার যোগ্যতা আছে? আজ কিছু বললে মনে হবে হেরে গিয়ে কাঁদছি। তবে এটা শুধু পেনাল্টির বিষয় না, একের পর এক অনেকগুলো ভুলের সমষ্টি। ফ্রান্সকে স্তব্ধ করে আনন্দে ভাসছে স্পেন, যার কৃতিত্ব কোচ দে লা ফুয়েন্তেকে দিয়েছেন ফুটবলাররা। কিন্তু স্প্যানিশ ট্যাকটিশিয়ানের মতে 16 বছর পর বিশ্বকাপের ফাইনাল দীর্ঘ পরিশ্রমের ফল। বিশ্বকাপ ফাইনাল শব্দটার পেছনে কত বড় দায়িত্ব আর মানসিক চাপ লুকিয়ে থাকে তা টের পেলাম। এটি কয়েকদিনের ক্যাম্পের ফল নয়, দীর্ঘ 3-4 বছরের পরিশ্রম। ইউরোপের পর এবার বিশ্ব জয়ের পালা স্পেনের, যে কীর্তি আগেও করে দেখিয়েছে লা রোহা ফিউরি। জহির সাগর, চ্যানেল 24। শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে অনড় শিক্ষার্থীরা। আজও রাজধানীতে বিক্ষোভ ও সড়ক অবরোধ করেন তারা। এছাড়া শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে লং মার্চ কর্মসূচিতে অংশ নেন শিক্ষার্থীরা। এতে ভয়াবহ যানজটে ভোগান্তিতে পড়েন নগরবাসী। শিক্ষামন্ত্রী জানান, বৈরী আবহাওয়ায় এইচএসসি পরীক্ষা দিতে না পারা শিক্ষার্থীরা সুযোগ পাবে চট্টগ্রাম বোর্ডের সাথে অভিন্ন প্রশ্নে অংশ নেয়ার। শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে বুধবারও রাজপথে শিক্ষার্থীরা। পূর্ব ঘোষণা অনুযায়ী রাজধানীর উত্তরায় দুপুর 1:30টায় অবস্থান নেন তারা। এরপর সড়ক অবরোধে বন্ধ হয়ে যায় যান চলাচল। দীর্ঘ যানজটে চরম ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ। আমরা একমাত্র দুর্ভাগা জাতি পৃথিবীর বুকে, যে এরকম শাসন ব্যবস্থা, এরকম আন্দোলন, এরকম সরকার। আমার ভোগান্তি, আমার বাবা হাসপাতালে আছে মহাকালী বক্ষব্যাধিতে, যেতেই পারতেছি না। কালকে হাঁটছি প্রায় 6 কিলোমিটার। আজকে আমার মনে হয় যে এরকম আবার 5-6 কিলোমিটার হাঁটতে হবে। এইভাবে কি জীবন চলে? এতগুলা বারাংপাতি নিয়ে আমরা যে যাইতেছি, এটাই কষ্ট হয়েছে। আমাকে নামা দিয়েছে 2 কিলো রাস্তা পার। আমার ফ্লাইট আছে রাত 9টায়। শিক্ষার্থীদের অভিযোগ, বৈরী আবহাওয়ায় পরীক্ষা স্থগিত না হওয়ায় অনেককেই পড়তে হয়েছে চরম দুর্ভোগে। এই পর্যন্ত কয়েকটা সরকারি কলেজ ঘুরছে, কয়েকটা শিক্ষা কেন্দ্রে গেছে, উনি গিয়ে সেই অবস্থাগুলো তিনি দেখে নাই। হলের ভিতরে কারেন্ট নেই, সারা দেখছি টর্চ লাইট দিয়ে পরীক্ষা দিচ্ছে। এইগুলো তো মানুষ হয়ে যায় না। একদিন একটা পরীক্ষা পিছিয়ে দিলে তো কোনো সমস্যা থাকতো না। একই দাবিতে রাজধানীর সায়েন্স ল্যাব মোড়েও অবস্থান নেন শিক্ষার্থীরা। এরপর সেখান থেকে তাদের একাংশ সচিবালয়ের সামনে গেলে পরে পুলিশি বাধায়। এ সময় শিক্ষার্থীদের কেউ কেউ চড়াও হয় সাংবাদিকদের ওপর। মাননীয় শিক্ষামন্ত্রী 300 বিধিতে আপনি বিবৃতি দিতে চাচ্ছেন। পুরো বিষয়টি নিয়ে সংসদে কথা বলেন শিক্ষামন্ত্রী। জানান, বৈরী আবহাওয়ায় যারা এইচএসসি পরীক্ষায় কোনো বিষয়ে অংশ নিতে পারেনি তাদের জন্য থাকছে বিশেষ সুযোগ। প্রতিকূল আবহাওয়া কিংবা সংশ্লিষ্ট অনিবার্য কারণে যারা চলমান এইচএসসি ও সমমান পরীক্ষা 2026 এর কোনো বিষয়ে অংশগ্রহণ করতে পারেনি, তারা চট্টগ্রাম শিক্ষা বোর্ডের ইতিমধ্যে স্থগিত হওয়া সংশ্লিষ্ট বিষয়ে অভিন্ন প্রশ্নপত্রে শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক নির্ধারিত একই তারিখে ওই সময়ে পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন। এদিন ঢাকার বাইরেও বিভিন্ন জেলায় শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে বিক্ষোভ হয়েছে। সজল সাইক, চ্যানেল 24, ঢাকা। যে কোনো মূল্যে দুর্নীতি প্রতিরোধ করবে সরকার, প্রশ্রয় পাবে না চরমপন্থা ও উগ্রবাদ। সংসদে বাজেট অধিবেশনের সমাপনী বক্তব্যে এইসব বলে প্রধানমন্ত্রী তারেক রহমান। ফ্যাসিবাদ রুখতে সরকারি ও বিরোধী দল ঐক্যবদ্ধ থাকবে বলে জানিয়েছেন তিনি। এদিন সমাপনী বক্তব্য দেন বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমানও।
নির্দিষ্টকরণ বিল 2026 সংসদে পাশ করা হোক। এক মাসের বেশি সময় ধরে চলা জাতীয় সংসদের এই বাজেট অধিবেশন উত্তপ্ত হয়েছে বহুবার, যেখানে বাজেটের নানা দিক ছাপিয়ে কয়েকটি বিল নিয়ে আলোচনা সমালোচনা কিংবা বিরোধী দলের ওয়াকআউট, এই সব নিয়েই জমজমাট ছিল সংসদ। কিছু আমাদের এই যার সমাপনীতে শুরুতেই বক্তব্য রাখেন বিরোধী দলীয় নেতা। বিরোধীদের প্রতি ন্যায় বিচার করা হচ্ছে না এমন অভিযোগ তুলে দুর্নীতি দমনে সরকারকে দৃঢ় অবস্থান নেয়ার আহ্বান জানান তিনি। ইতিমধ্যেই সরকারের গৃহীত বিভিন্ন আর্থিক পদক্ষেপের মধ্যে আমরা যারা বিরোধী দলীয় সদস্য, আমাদের প্রতি ইনসাফ করা হয়নি। 2 ঈদ ছাড়াও বিভিন্ন সময় আমরা বিভিন্নভাবে জানতে পারি, সঠিক মাধ্যমে আমরা জানতে পারি না। শেষ মুহূর্তে গিয়ে তাড়াহুড়া করে আমাদেরকে কিছু দেওয়া হয়। আমাদের অনুরোধ, এই ফেসগুলা যদি অপছন্দ হয় তবুও জনগণের জন্য আপনারা জনগণের অংশটা দিয়ে দেন। পরে বক্তব্য রাখেন সংসদ নেতা প্রধানমন্ত্রী তারেক রহমান। যে কোনো মূল্যে দুর্নীতি দমনের অঙ্গীকার করে জানান, চরমপন্থা ও উগ্রবাদকে প্রশ্রয় দিবে না সরকার। এই দুর্নীতিকে যে কোনোভাবেই হোক, সেটি হাত বেঁধেই হোক, টুটি চেপেই হোক, যে কোনোভাবে নিয়ন্ত্রণ করতে বর্তমান সরকার বদ্ধপরিকর। বর্তমান সরকার কোনোভাবেই কোনো প্রকার চরমপন্থা বা উগ্রবাদকে প্রশ্রয় দিবে না। যে জুলাই ইস্যুতে সংসদে হয়েছে বহু বাদানুবাদ, তা নিয়েও কথা বলেন প্রধানমন্ত্রী। আবারও জুলাই সনদের প্রতিটি দফা বাস্তবায়নে সরকার জনগণের কাছে দায়বদ্ধ বলে মন্তব্য করেন তিনি। ব্যর্থহীন ভাষায় আমি বলতে চাই, আমরা জুলাই সনদ যেটি স্বাক্ষর করেছিলাম, জুলাই সনদের স্বাক্ষরিত প্রতিটি দফা বাস্তবায়নে আমরা জনগণের কাছে দায়বদ্ধ, অঙ্গীকারবদ্ধ। একটি বিশেষ দেশকে সুবিধা দিতেই আওয়ামী লীগ চিকিৎসা ব্যবস্থাকে ধ্বংস করেছিল বলে অভিযোগ করেন প্রধানমন্ত্রী। বলেন, বিদ্যুৎ খাতেও দুর্নীতি হয়েছে সমান তালে। ফ্যাসিবাদী স্বৈরাচার সরকার বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থাকে অন্য কারো হাতে মনে হয় তুলে দিয়েছিল। একটি বিশেষ দেশকে সুবিধার জন্য ধ্বংস করে দেওয়া হয়েছিল আমাদের চিকিৎসা ব্যবস্থা। ফ্যাসিবাদ রুখতে সরকারি ও বিরোধী দল ঐক্যবদ্ধ রয়েছে বলেও দেশবাসীকে আশ্বস্ত করেন প্রধানমন্ত্রী। এই বাংলাদেশ আর যাতে কখনো কোনোভাবেই ফ্যাসিবাদ স্বৈরাচার মাথা চাড়া দিয়ে উঠতে না পারে, এই প্রশ্নে সংসদে বিরোধী দল এবং সরকারি দল, আমি দৃঢ়ভাবে আমরা বিশ্বাস করতে চাই আমাদের মধ্যে রয়েছে জাতীয় ঐক্য, এবং যে কোনো মূল্যে এই জাতীয় ঐক্য অটুট এবং বজায় থাকবে ইনশাআল্লাহ। মাননীয় স্পিকার। সাব্বির শফিক, চ্যানেল 24, ঢাকা। জুলাই গণ অভ্যুত্থানের চেতনা দেশের জন্য কেবল ইতিহাসের গৌরব নয়, এটি ভবিষ্যৎ নির্মাণের প্রেরণা। এ কথা বলেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জুলাই শহীদ দিবস উপলক্ষে দেয়া এক বার্তায় তিনি বলেন, শহীদদের রক্ত বৃথা যেতে দেবে না সরকার। স্মরণ করেন প্রথম শহীদ রংপুরের আবু সাইদের সাহসী আত্মত্যাগের। বলেন, অন্যায়ের বিরুদ্ধে বুক চিতিয়ে দাঁড়িয়ে থাকা আবু সাইদের সেই দৃশ্য কেবল একটি মুহূর্ত ছিল না, এটি ছিল গণতান্ত্রিক অধিকার বঞ্চিত একটি জাতির ভয় জয়ের প্রতীক। তারেক রহমান বলেন, জুলাইয়ের গণ অভ্যুত্থান শুধু একটি আন্দোলন ছিল না, এটি ছিল দীর্ঘ 1.5 দশক ধরে জনগণের উপর চাপিয়ে দেয়া ফ্যাসিবাদ, প্রাতিষ্ঠানিক দুর্নীতি, গুম, খুন, দমনপীড়ন এবং ভোটাধিকার হরণের বিরুদ্ধে জাতির ঐক্যবদ্ধ প্রতিরোধ। শিক্ষার্থীদের মানবিক ও নৈতিক মানুষ হিসেবে গড়ে তুলতে শিক্ষকদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রাথমিক শিক্ষা পদক বিতরণ অনুষ্ঠানে এই আহ্বান জানিয়েছেন তিনি। বলেন, নৈতিক শিক্ষায় জোর দিতে চায় সরকার। বিষয়টি পাঠ্যসূচিতে অন্তর্ভুক্ত করার ঘোষণা দিয়েছেন তিনি। এর আগে নিমগাছের চারা রোপণ করে দেশব্যাপী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন তারেক রহমান। এ সময় শিক্ষার্থীদের তাগিদ দিয়েছেন বছরে অন্তত একটি করে গাছ লাগানোর। পরে অংশ নেন প্রাথমিক শিক্ষা পদক বিতরণ মঞ্চের সাংস্কৃতিক অনুষ্ঠানে। একটি জাতির জীবনে যদি এথিক্স এবং ভ্যালুস শিক্ষা থাকে, তাহলেই আমরা একটি শক্তিশালী, সুন্দর, ডিসিপ্লিন একটি জাতি হিসাবে আমরা গড়ে তুলতে পারবো ধীরে ধীরে নিজেদেরকে। যদি একটি মানবিক বাংলাদেশ আমাদেরকে গড়ে তুলতে হয়, তাহলে অবশ্যই আমাদের এই যে ছোট কোমলমতি শিশুগুলো আছে, তাদেরকে আমাদের মানবিক মানুষ হিসাবে গড়ে তুলতে হবে। চট্টগ্রাম অঞ্চলে বন্যার পানি নামায় শুরু হয়েছে মানুষের স্বাভাবিক জীবনে ফেরার লড়াই। তবে এখনও বেশ কিছু এলাকায় রয়েছে জলাবদ্ধতা। ত্রাণের জন্য বাড়ছে ভিড়, তবে বিতরণে পুরোপুরি ফেরেনি শৃঙ্খলা। ত্রাণমন্ত্রী জানিয়েছেন, ক্ষতিগ্রস্তদের ঘরবাড়ি করে দেবে সরকার।
এখনো বাড়ির উঠোনে বা রাস্তায় জমে আছে পানি। গেল 3 দিন ধরে অনেক এলাকা থেকে নেমে গেলেও এখনো পানিবন্দী বাঁশখালীর সরল, বাহাতছড়া কিংবা কাথারিয়া সহ কিছু এলাকার মানুষ। সুইচ গেট না থাকার কারণে আমাদের পানিগুলো নিষ্কাশন হচ্ছে না, যার জন্য জলাবদ্ধতা বেশি তৈরি হচ্ছে। তবে যত পানি নামছে তত সাতকানিয়া বা বাঁশখালীতে দৃশ্যমান হচ্ছে বিধ্বস্ত বাড়িঘর, কাদামাটিতে একাকার বাড়িঘর কিংবা রাস্তাঘাট। সেসব সরিয়ে স্বাভাবিক জীবনে ফিরতে কঠিন এক যুদ্ধে নেমেছে ক্ষতিগ্রস্তরা। আমাদের হঠাৎ থড়া পানি রান্না বান্না করি না পারে, মানে ফ্যামিলি যে হার বউ ফেরনার অবস্থা, আমাদের বহু দুঃখ। ধান সব নষ্ট হয়ে গেছে, বুঝছো? চাষবাস এই মাছের মানে ফুসকুনি মাছ টাছ এইটাতে ধরে লাগবে ডুবে যায়। ভয়াবহ বন্যায় মানুষকে কতটা নিঃস্ব করে দিয়েছে তার বড় উদাহরণ ত্রাণের লাইনে অসহায়দের এই ভিড়। প্রশাসন বা বেসরকারি বিভিন্ন সংস্থা ত্রাণের খবর পেলেই লাইনে দাঁড়াচ্ছে ক্ষতিগ্রস্তরা। প্রশাসন পক্ষ থেকে আমাদের গভর্নমেন্ট যেগুলো রিলিফ এগুলো আমরা নিয়ন্ত্রিতভাবে দিচ্ছি, কিন্তু বেসরকারি স্বেচ্ছাসেবী সংগঠন থেকে টোটালও নিয়ন্ত্রণ করা যাচ্ছে না, তো 50% আমরা নিয়ন্ত্রণ করার চেষ্টা করতেছি। আমরা এখন ত্রাণ সহায়তার পাশাপাশি এলাকায় এলাকায় ক্ষয়ক্ষতির তালিকা করছে প্রশাসন। যে সমস্ত লোকের বাড়িঘর ভেঙে গিয়েছে আমরা অ্যাসেসমেন্ট পেয়ে গেলে তাদের গৃহ নির্মাণের জন্য মঞ্জুরি দিব এবং কাউকে কাউকে আমরা ঢেউটিন দিয়ে সহযোগিতা করব। একই অবস্থা বান্দরবান ও কক্সবাজারে। জমে থাকা কাদা আবর্জনা সরিয়ে বাড়িঘর বাসযোগ্য করার চেষ্টা করছেন ক্ষতিগ্রস্তরা। দুর্ভোগ সঙ্গী করে বেঁচে থাকার সংগ্রাম এখন ক্ষতিগ্রস্ত সব জনপদে। পানি নামলেও রাঙামাটিতে দুর্ভোগ কমেনি ক্ষতিগ্রস্তদের। আশ্রয় কেন্দ্রগুলো থেকে ইতিমধ্যে লোকজন ঘরে ফিরে যাচ্ছে। ঘরে ফিরে যাওয়ার প্রাক্কালে আমরা তাদের আগামী 5 দিন বা 7 দিন আনুমানিক লোক সংখ্যা অনুযায়ী খাবার দিয়ে দিচ্ছি। সকলে মিলে অত্যন্ত সমন্বয়ের ভিত্তিতে কাজ করছেন। বিশেষ করে পানি নেমে গেছে কিন্তু এখনো বাসা বাড়িগুলোতে কর্দমাক্ত হয়ে গেছে, সেগুলোকে কিভাবে পরিষ্কার করে তাকে বসবাস উপযোগী করা যায় সেটি নিয়ে আমরা কাজ করছি। চট্টগ্রামে বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে 50% এলাকা, কক্সবাজারে সে হার 45 আর বান্দরবানে তা 70%। রনি দত্ত, চ্যানেল 24, চট্টগ্রাম।